যখন মানুষ রবার্টকে জিজ্ঞাসা করে তিনি কিভাবে ধনী হতে শুরু করেছিলেন, তিনি তাদের একই উত্তর দেন যা তার রিচ ড্যাড তাকে দিয়েছিলেন। যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে আর্থিকভাবে শিক্ষিত হতে হবে। উদাহরণস্বরূপ, হিসাব বিজ্ঞান একটি বিষয় যা বিরক্তিকর, বিভ্রান্তিকর কিন্তু আর্থিক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সহজ করতে রিচ ড্যাড সহজ ভাষায় ছবি ব্যবহার করে এটি রবার্ট এবং মাইককে শেখাতেন। রিচ ড্যাড রবার্ট এবং মাইককে প্রথমে যা বোঝালেন তা হল একটি সম্পদ এবং একটি দায়ের মধ্যে পার্থক্য। তিনি বলেছিলেন যে যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে কেবল সম্পদ কিনতে হবে। এটিই ধনী হতে জানার জন্য প্রয়োজন, কিন্তু এটি এত সহজ হওয়া সত্ত্বেও এটি অনেকেই বোঝেন না। সমস্যা যখন রিচ ড্যাড প্রথম রবার্ট এবং মাইককে এটি বোঝালেন, তারা মনে করেছিল তিনি মজা করছেন কারণ ধারণাটি এত সহজ ছিল। কিভাবে প্রাপ্তবয়স্করা এটি বুঝতে পারছে না? সবাই কি ধনী হওয়া উচিত নয়? সমস্যা হল বেশিরভাগ মানুষ ব্যাংকার, আর্থিক পরিকল্পনাকারী এবং অন্যান্যদের দ্বারা ভিন্নভাবে শিক্ষিত হয়েছে, তাই তারা যা জানে তা ভুলে যেতে হবে। এবং এই কারণে তারা দায় কিনে যেটি তারা মনে করে সম্পদ। রবার্ট সম্পদ এবং দায়ের জন্য সহজ সংজ্ঞা ব্যবহার করেন। সম্পদ হল এমন কিছু যা আপনার পকেটে টাকা রাখে এবং দায় হল এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে। ক্যাশ ফ্লো ডায়াগ্রামের উপরের অংশটি একটি আয় বিবৃতি, প্রায় লাভ এবং ক্ষতি বিবৃতি বলা হয়। এটি আয় এবং ব্যয়ের মাপ করে, টাকা আসা এবং টাকা যাওয়া। ডায়াগ্রামের নিচের অংশটি একটি ব্যালান্স শিট। এটি এইভাবে বলা হয় কারণ এটি সম্পদের বিরুদ্ধে দায়কে ব্যালান্স করার জন্য। সম্পদ আপনার আয় যোগ করে, তারা আপনার পকেটে টাকা রাখে। উদাহরণস্বরূপ, যদি আপনার একটি বাড়ি থাকে এবং আপনি এটি ভাড়া দেন তবে এটি একটি সম্পদ কারণ এটি প্রতি মাসে আপনার পকেটে টাকা রাখে। এবং এটি একটি দায়ের ক্যাশ ফ্লো প্যাটার্ন। একটি দায় আপনার পকেট থেকে টাকা বের করে। যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে যা করতে হবে তা হল দায় এড়িয়ে চলা এবং পরিবর্তে আরও সম্পদ কিনুন। এই সরলীকৃত ডায়াগ্রামগুলির মাধ্যমে আপনি সহজেই বলতে পারেন কিভাবে প্রতিটি ব্যক্তি টাকা পরিচালনা করে। আর্থিক শিক্ষা রবার্ট বলেন, প্রায় যারা ঋণে থাকে তারা মনে করে তাদের সমস্যার উত্তর আরও টাকা উপার্জন করা। কিন্তু আরও টাকা উপার্জন শুধু তাদের সমস্যা সমাধান করবে না, এটি আরও বাড়িয়ে তুলতে পারে। এ কারণেই অনেক মানুষ যারা লটারির মাধ্যমে হঠাৎ করে টাকা পায় বা উত্তরাধিকার সূত্রে পায় তারা দ্রুত এটিকে শেষ করে ফেলে। নগদ প্রবাহে বৃদ্ধির ফলে ব্যয়েরও বৃদ্ধি ঘটে। অনেক মানুষের জন্য যা অনুপস্থিত তা হল আর্থিক শিক্ষা। এ কারণেই তারা তাদের পেশায় সফল হতে পারে কিন্তু এখনও টাকার সাথে সংগ্রাম করে। তারা কিভাবে টাকা উপার্জন করতে হয় তা শিখতে পারে, কিন্তু কিভাবে এটি পরিচালনা করতে হয় তা শিখেনি। মানুষ খুব বুদ্ধিমান হতে পারে তবুও অর্থনৈতিক বিষয়ে অজ্ঞ হতে পারে। তারা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে শিখেছে, কিন্তু তাদের টাকাকে তাদের জন্য কঠোর পরিশ্রম করতে শেখেনি। অনেক মানুষ এখনও মনে করে তাদের বাড়ি একটি সম্পদ, কিন্তু রবার্ট শেখান যে একটি বাড়ি একটি দায় কারণ এটি আপনার পকেট থেকে ট্যাক্স এবং অন্যান্য ব্যয়ের মাধ্যমে টাকা বের করে। এটি এই অর্থে নয় যে আপনি কখনো বাড়ি কিনতে পারবেন না। আপনি অবশ্যই পারবেন, কিন্তু প্রথমে নিশ্চিত করুন যে আপনি সম্পদ কিনেছেন যা বাড়ির জন্য নগদ প্রবাহ তৈরি করবে। রবার্ট বলেন, যদি আপনি ধনী হতে চান তবে আপনাকে যা করতে হবে তা হল আরও আয় উৎপাদক সম্পদ কিনুন। আপনার দায় এবং ব্যয় কম রাখুন। এবং কখন আপনি জানবেন যে আপনার পর্যাপ্ত সম্পদ রয়েছে? রবার্ট সম্পদের জন্য নিম্নলিখিত সংজ্ঞা ব্যবহার করেন। সম্পদ হল একজন ব্যক্তির সামনে কতদিন বেঁচে থাকার ক্ষমতা, অথবা যদি আমি আজ কাজ বন্ধ করে দিই তবে কতদিন বাঁচতে পারি। আরেকটি উপায়ে এটি বললে, সম্পদ হল আয় কলামের নগদ প্রবাহের পরিমাপ যা ব্যয় কলামের সাথে তুলনা করা হয়। যখন আপনার সম্পদ পর্যাপ্ত আয় তৈরি করে আপনার ব্যয় কভার করতে, আপনি সম্পদশালী হন, এমনকি আপনি এখনও ধনী না হলেও। রবার্টের এক বন্ধু 1974 সালে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা রে ক্রোককে বক্তৃতা করতে শুনেছিলেন। পরে রে ছাত্রদের প্রিয় হ্যাংআউটে কয়েকটি বিয়ারের জন্য যোগ দিতে রাজি হন। তিনি ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন তিনি কোনো ব্যবসা ছিলেন। প্রথমে তারা হেসে উঠেছিল, তারপর তারা উত্তর দিয়েছিল যে তিনি অবশ্যই বার্গার বিক্রি করার ব্যবসায় ছিলেন। কিন্তু রে তাদের বলেছিলেন যে তিনি বার্গার ব্যবসায় ছিলেন না, বরং তিনি রিয়েল এস্টেট ব্যবসায় ছিলেন। তিনি জানতেন যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজের জমি এবং অবস্থানই তার সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল। আজকে ম্যাকডোনাল্ড হল বিশ্বের সর্ববৃহৎ রিয়েল এস্টেট মালিক এবং বিশ্বের বিভিন্ন মূল্যবান ইন্টারসেকশন এবং স্ট্রিট কর্নারে তার সম্পত্তি রয়েছে। আপনার পেশা এবং আপনার ব্যবসার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। প্রায়শই রবার্ট মানুষদের জিজ্ঞাসা করেন, আপনার ব্যবসা কি? তারা বলে, ওহ, আমি একজন ব্যাংকার। তারপর তিনি তাদের জিজ্ঞাসা করেন, আপনি কি ব্যাংকটির মালিক? তারা সাধারণত উত্তর দেয়, না, আমি সেখানে কাজ করি। এই পরিস্থিতিতে তারা তাদের পেশা এবং ব্যবসার মধ্যে পার্থক্য বুঝতে ভুল করে।
তাদের পেশা হয়তো ব্যাংকার হতে পারে, কিন্তু তাদের এখনও নিজেদের ব্যবসা দরকার। অনেক মানুষ অন্যদের জন্য কাজ করে তাদের নিয়োগকর্তা, সরকার, কর এবং ব্যাংক, মর্টগেজ। রে ক্রোক এবং রিচ ড্যাড যা জানতেন তা ছিল ধনী হওয়ার তৃতীয় গোপন রহস্য। নিজস্ব ব্যবসা সম্পর্কে চিন্তা করুন। আপনার সারা জীবন অন্যের জন্য কাজ করার পিছনে ব্যয় করবেন না। নিজের ব্যবসা সম্পর্কে চিন্তা করা মানে কোম্পানি শুরু করা নয়, যদিও কিছু মানুষের জন্য তা হতে পারে। পরিবর্তে আপনার ব্যবসা আপনার সম্পদের কলামকে ঘিরে থাকে, আপনার আয় কলাম নয়। নিজের দিনের কাজ রেখে বাস্তব সম্পদ কিনতে শুরু করুন, নয়তো দায়বদ্ধতা যা দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই মূল্য হারায়। খরচ কম রাখুন, দায়বদ্ধতা কমান এবং দৃঢ় সম্পদের ভিত্তি তৈরি করুন। বাবা মা তাদের সন্তানদের শেখানো উচিত, যাতে তারা সত্যিকারের সম্পদ কী তা বুঝতে পারে এবং ঋণের জীবনযাত্রায় ফেঁসে না যায়। রবার্ট বলেন, সত্যিকারের সম্পদগুলির মধ্যে পড়ে 1. ব্যবসা যা তার উপস্থিতি ছাড়া চলতে পারে, যদি তাকে কাজ করতে হয়, এটি একটি কাজ হয়ে যায়। 2. শেয়ার। 3. বন্ড। 4. আয় উৎপাদনকারী রিয়েল এস্টেট। 5. বুদ্ধিবৃত্তিক সম্পদের রয়্যালটি, যেমন সঙ্গীত এবং পেটেন্ট। 6. যে কোনো কিছু যা মূল্যবান, আয় উৎপন্ন করে বা মূল্য বৃদ্ধি পায় এবং বাজারে সহজে বিক্রি করা যায়। আপনার পছন্দের সম্পদ অর্জন করুন। রবার্ট রিয়েল এস্টেট ভালোবাসে এবং তাই তিনি তার বেশিরভাগ সময় রিয়েল এস্টেট নিয়ে চিন্তা করা এবং কেনাকাটায় ব্যয় করেন। যদি আপনি রিয়েল এস্টেট পছন্দ না করেন, তাতে বিনিয়োগ করবেন না। রবার্ট তার দিনের চাকরিটি রাখেন এবং ধীরে ধীরে তার সম্পদ কলাম তৈরি করেন। যত বেশি তিনি হিসাব এবং নগদ ব্যবস্থাপনাকে বুঝতে পারেন, তত ভালো তিনি বিনিয়োগ বিশ্লেষণ করতে এবং নিজের কোম্পানি তৈরি করতে পারেন। তিনি মানুষদের কোম্পানি শুরু করতে পরামর্শ দেন না যদি না তাদের সত্যি ইচ্ছা থাকে। অন্যথায় তিনি পরামর্শ দেন তারা তাদের দিনের চাকরিটি রেখে তাদের ব্যবসায় মনোযোগ দিন এবং তাদের সম্পদ কলামকে শক্তিশালী রাখুন। নগদ প্রবাহ বৃদ্ধি পেলে আপনি বিলাসিতায় লিপ্ত হতে পারেন, তবে শুধুমাত্র যদি নগদ প্রবাহ তা সমর্থন করে। সম্পদ কলাম তৈরি করুন এবং সেই সম্পদের উৎপন্ন আয় বিলাসিতা পরিশোধ করুন। যখন সম্পদগুলি পর্যাপ্ত আয় উৎপন্ন করে বিলাসিতা পরিশোধ করতে পারে, তখনই আপনি সেগুলি কিনতে পারবেন। 5.4 করের ইতিহাস এবং কর্পোরেশনের শক্তি। করের ইতিহাস। অনেক মানুষ রবিন হুডকে একজন নায়ক হিসাবে দেখে, ধনীদের থেকে নিয়ে গরিবদের দেয়। রিচ ড্যাড এই মতামতটি শেয়ার করেননি। তিনি রবিন হুডকে একজন অপরাধী বলেছিলেন। যদিও জনপ্রিয় মতামত হল ধনীদের থেকে বেশি কর নেওয়া উচিত এবং গরিবদের দেওয়া উচিত, বাস্তবিকভাবে এটি মূলত মধ্যবিত্ত শ্রেণী যারা বেশি কর দেয়, বিশেষত শিক্ষিত উচ্চ আয়ের মধ্যবিত্ত শ্রেণী। এটি কিভাবে ঘটে তা বোঝার জন্য রবার্ট ইংল্যান্ড এবং আমেরিকার করের একটি সংক্ষিপ্ত ইতিহাস দেন। মূলত কোনো কর ছিল না, শুধুমাত্র মাঝে মাঝে অস্থায়ী কর নেওয়া হতো যুদ্ধের মতো বিষয়গুলির জন্য অর্থ প্রদানের জন্য। 1874 সালে ইংল্যান্ড তার নাগরিকদের উপর আয়করকে একটি স্থায়ী কর হিসাবে প্রণয়ন করে এবং 1913 সালে আমেরিকা আয়করকে স্থায়ী করে। এই দেশগুলি অধিকাংশ নাগরিকের দ্বারা করকে গ্রহণযোগ্য করতে সমর্থ হয়েছিল কারণ তারা প্রথমে শুধুমাত্র ধনীদের উপর কর আরোপ করেছিল। তবে যদিও আয়কর ধনীদের শাস্তি দিতে ডিজাইন করা হয়েছিল, এটি শেষ পর্যন্ত তাদের শাস্তি দেয় যারা এটি পক্ষে ভোট দিয়েছিল, অর্থাৎ গরিব এবং মধ্যবিত্ত শ্রেণী। রিচ ড্যাড ব্যাখ্যা করেছেন যে তিনি এবং তার দরিদ্র বাবা একে অপরের বিপরীত ছিল। দরিদ্র বাবা একজন সরকারি কর্মচারী হিসাবে পুরস্কৃত হতেন যদি তিনি টাকা খরচ করতেন এবং লোক নিয়োগ করতেন তার প্রতিষ্ঠানটি বড় করতে। কিন্তু রিচ ড্যাডের জন্য যত কম লোক তিনি নিয়োগ করতেন এবং যত কম টাকা খরচ করতেন, তার বিনিয়োগকারীরা তত বেশি তাকে সম্মান করত। দরিদ্র বাবা আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে সরকারকে মানুষের সাহায্য করা উচিত। রবার্টের জন্য এটি ছিল একটি চ্যালেঞ্জ শহরের সবচেয়ে বড় পুঁজিপতিদের একজনের জন্য কাজ করা এবং তারপর একটি গুরুত্বপূর্ণ সরকারি নেতার কাছে যাওয়া। কোনো বাবা বিশ্বাস করবেন তা জানা সহজ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে রবার্ট করের ইতিহাস অধ্যয়ন করার সাথে সাথে তিনি একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি দেখলেন। সরকারের অর্থের ক্ষুধা বাড়ার সাথে সাথে করগুলি শীঘ্রই মধ্যবিত্তের উপর আরোপিত হতে শুরু করে এবং সেখান থেকে তা নিচের দিকে চলতে থাকে। কিন্তু ধনীরা একটি সুযোগ দেখেছিল কারণ তারা একই নিয়মে খেলেনি। সেলিং জাহাজের দিনে জনপ্রিয় হওয়া কর্পোরেশনগুলি করের চারপাশে যাওয়ার একটি উপায় প্রদান করেছিল। আইনগত কর্পোরেট কাঠামো বোঝা ধনীদের একটি তীক্ষ্ণ সুবিধা দেয় এবং তাদের বুদ্ধিজীবীদের ছাড়িয়ে যেতে দেয়। একটি কর্পোরেশন হল একটি আইনি দলিল যা একটি আইনি সত্তা তৈরি করে। এটি সত্যিই একটি জিনিস নয়, একটি কারখানা বা একটি মানুষের দল নয়, কিন্তু এটি ব্যক্তিদের চেয়ে কম আয়কর হার প্রদান করে। এ কারণেই বিশ্বের বেশিরভাগ ধনী মানুষ কর দেয় না বা তাদের আয়ের খুব অল্প অংশ কর হিসাবে দেয়।
ধনীরা তাদের করের বোঝা কমানোর উপায় খুঁজে বের করে। আমাদের মন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আপনি যদি এটিকে সঠিকভাবে প্রশিক্ষণ দেন, একটি সহজ ধারণা বা চুক্তি থেকে মিলিয়ন ডলার তৈরি করা যেতে পারে। যদি আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করেন, আপনি এমন কিছু দেখতে শুরু করবেন যা অন্যরা দেখতে পায় না। অন্য কথায়, আপনি অর্থ আবিষ্কার করতে শুরু করবেন। উদাহরণস্বরূপ, এর দশকের শুরুর দিকে, যখন অধিকাংশ মানুষ অর্থনৈতিক পতনের বিষয়ে ভীত ছিল এবং সতর্ক করেছিল, রবার্ট এবং তার স্ত্রী কিম প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। রবার্ট একটি উদাহরণ দেন যেখানে তিনি $70,500 বাড়ি $20,000 কিনেছিলেন। তাদের $2,000 ডাউন পেমেন্ট হিসাবে দিতে হয়েছিল, কিন্তু তাদের তা ছিল না, তাই তারা একটি বন্ধুকে $200 ফি দিয়ে $2,000 ধার করতে বলেন। বন্ধু সম্মতি দিলে এবং ক্রয়ের প্রক্রিয়া চলাকালীন রবার্ট $70,500 বাড়িটি মাত্র $60,000 এবং কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দেন। বাড়িটি আইনিভাবে তার হয়ে যাওয়ার সাথে সাথেই তিনি তা মিনিটের মধ্যে বিক্রি করেন এবং $40,000 প্রায় কিছুই থেকে তৈরি হয়েছিল। মোট কাজের সময় 5 ঘন্টা। এই সরল উদাহরণটি দেখায় কিভাবে ধারণা শত শত হাজার ডলার তৈরি করতে পারে। যদি আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করেন এবং অন্যরা যা মিস করে তা দেখেন। রবার্ট বলেন, বাজারগুলি ওঠানামা করে এবং বিনিয়োগ আসে এবং যায়। বিশ্ব সবসময় আপনাকে একটি জীবনের সুযোগ দেয়। আপনি কেবল সেগুলি দেখতে সক্ষম হতে হবে। যত বেশি আপনি আপনার আর্থিক বুদ্ধিমত্তা বৃদ্ধি করবেন, যা সময় নেয়, তত বেশি সুযোগ আপনাকে দেওয়া হবে। আমাদের পৃথিবীতে অনেক পরিবর্তন আসছে এবং আপনার আর্থিক উন্নত করার মাধ্যমে আপনি পরিবর্তনের ভবিষ্যৎকে উত্তেজনার চোখে দেখার জন্য প্রস্তুত হবেন, ভয়ের নয়। আপনি সুযোগগুলি দেখতে পাবেন এবং সেগুলিতে কাজ করবেন, অন্যদের তুলনায় যারা ভয় পেয়ে সাইডলাইনে বসে থেকে দেখেন কিভাবে অন্যরা সাহসিকতার সাথে এগিয়ে যায়। উদাহরণস্বরূপ, 300 বছর আগে জমি ছিল ধন। পরে ধন ছিল কারখানা এবং উৎপাদনে। আজকের ধন হল তথ্য, যা আলোর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এই প্রক্রিয়াটি সময়ের সাথে আরও দ্রুত এবং নাটকীয় হয়ে উঠবে। 5-6 শিখতে কাজ করুন, অর্থের জন্য কাজ করবেন না। কয়েক বছর আগে রবার্ট সিঙ্গাপুরে এক সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে ছিলেন। কথোপকথনের সময় সাংবাদিক প্রকাশ করেছিলেন যে তিনি তার মতো একটি বেস্ট সেলিং লেখক হতে চান, তবে তার উপন্যাসগুলি, যা সবাই বলেছেন চমৎকার ছিল, কখনো বিক্রি হয়নি। রবার্ট তাকে বিক্রয় প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন, যা সাংবাদিককে বিরক্ত করে। সাংবাদিক বলেছিলেন যে তার ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি রয়েছে এবং তিনি দেখেন না কিভাবে বিক্রয় শেখা তাকে সাহায্য করতে পারে। প্রকৃতপক্ষে তিনি বিক্রয়কর্মীদের ঘৃণা করতেন। যখন রবার্ট উল্লেখ করেন যে তিনি একজন বেস্ট সেলিং লেখক ছিলেন, একজন সেরা লেখক নয়, তখন তিনি বলেছিলেন যে তিনি কখনো একা পদক্ষেপ নেবেন না এবং বিক্রয় শিখবেন না এবং সাক্ষাৎকার ছেড়ে চলে যান। আমাদের চারপাশে প্রতিভাবান মানুষ আছেন যারা আর্থিকভাবে সংগ্রাম করেন, ঠিক সেই সাংবাদিকের মতো। এক ব্যবসায় পরামর্শদাতা বলেছিলেন, তারা মহত্বের এক কৌশল দূরে। যখন অর্থের কথা আসে, বেশিরভাগ মানুষ শুধুমাত্র কঠোর পরিশ্রম করার কৌশল জানেন। যদি সেই সাংবাদিক কিছু বিক্রয় প্রশিক্ষণ গ্রহণ করতেন এবং তারপর একটি বিজ্ঞাপন সংস্থায় চাকরি নিতেন, তবে তিনি বিক্রয় সম্পর্কে অনেক কিছু শিখতে পারতেন এবং তারপর সেই জ্ঞানটি আরও উপন্যাস বিক্রি করতে ব্যবহার করতে পারতেন। যখন রবার্ট তার প্রথম বই ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড হ্যাপি ডোন্ট গো টু স্কুল প্রকাশ করেছিলেন, তখন একটি প্রকাশক তাকে শিরোনামটি দি ইকোনমিক্স অব এডুকেশন পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। কিন্তু রবার্ট জানতেন যে এমন একটি শিরোনাম বিক্রি হবে না। যদিও তিনি শিক্ষাপন্থী ছিলেন, তিনি একটি বিতর্কিত শিরোনাম বেছে নিয়েছিলেন কারণ তিনি জানতেন যে এটি তাকে আরও বেশি টিভি এবং রেডিও শোতে নিয়ে আসবে এবং এটি কাজ করেছিল। রিচ ড্যাড রবার্টকে অনেক কিছু সম্পর্কে একটু শিখতে উৎসাহিত করেছিলেন। এই কারণেই রবার্ট এবং তার বন্ধু মাইক বড় হওয়ার সাথে সাথে অনেক চাকরি করেছিলেন যাতে বিভিন্ন অভিজ্ঞতা সংগ্রহ করতে পারেন। বেশিরভাগ মানুষ একটি নিরাপদ চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন, স্বল্পমেয়াদে বেতন এবং সুবিধার উপর ফোকাস করেন। তাদের যা করা উচিত তা হল এমন কাজের সন্ধান করা যা তাদের প্রয়োজনীয় কৌশলগুলি শিখাবে। রবার্ট একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি সুপারিশ করেন। কেবলমাত্র অর্থ এবং নিরাপত্তার জন্য কাজ করার পরিবর্তে একটি দ্বিতীয় চাকরি নিন, একটি দ্বিতীয় দক্ষতা শিখতে। অনেকেই এই পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকায় এটি প্রতিরোধ করবে। তবে
এটি জিমে যাওয়ার মতো। আপনাকে শুরু করার জন্য নিজেকে কথা বলতে হতে পারে, কিন্তু যখন ওয়ার্কআউট শেষ হবে তখন আপনি খুশি হবেন। দরিদ্র বাবা রবার্টকে বিশেষায়িত হতে চেয়েছিলেন, যদিও তা তার নিজের জীবনে ভালোভাবে কাজ করেনি। তিনি কখনো বুঝতে পারেননি যে আপনি যত বেশি বিশেষায়িত হন, আপনি তত বেশি ওই বিশেষত্বের উপর নির্ভরশীল হয়ে পড়েন। অন্যদিকে রিচ ড্যাড মাইক এবং রবার্টকে নিজেদেরকে প্রস্তুত করতে এবং ব্যবসায়ের বিভিন্ন এলাকায় শিখতে উৎসাহিত করেছিলেন। রবার্টের মতে সফলতার জন্য প্রধান কৌশলগুলি হল: ১. নগদ প্রবাহ ব্যবস্থাপনা। ২. সিস্টেম ব্যবস্থাপনা। ৩. মানুষের ব্যবস্থাপনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষায়িত কৌশলগুলি হল বিক্রয় এবং বিপণন। রবার্ট এই কৌশলগুলি নিয়ে ক্রমাগত কাজ করেন, কোর্সে যোগদান করেন বা তার জ্ঞান প্রসারিত করতে শিক্ষাগত সম্পদ কেনেন। আর্থিকভাবে শিক্ষিত লোকেরা এখনও পর্যাপ্ত নগদ প্রবাহ তৈরি করতে ব্যর্থ হওয়ার ৪টি প্রধান কারণ হল: ১. ভয়। ২. সংশয়। ৩. অলসতা এবং ৪. খারাপ অভ্যাস। চলুন এগুলির প্রতিটির উপর নজর দেই। ভয় অতিক্রম করা। কেউ অর্থ হারাতে পছন্দ করে না। যারা কখনো অর্থ বিনিয়োগে হারায়নি তারা হলো যারা কখনো বিনিয়োগ করেনি। সবারই অর্থ হারানোর ভয় রয়েছে। ভয় এবং হারানোর মধ্যে পার্থক্য হল আপনি কিভাবে সেই ভয় এবং হারানোর মোকাবিলা করেন। রবার্ট বলেন, আমি কখনো এমন ধনী ব্যক্তির সাথে দেখা করিনি যে অর্থ হারায়নি, কিন্তু তারা সেই ভয়কে তাদের খেলা থেকে বের করে দেয় না। বেশিরভাগ মানুষ জেতার জন্য নয়, হারানোর জন্য খেলে এবং সেই কারণেই অনেক মানুষ আর্থিকভাবে সংগ্রাম করে। তাদের একটি নিরাপদ, যুক্তিসঙ্গত এবং ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও থাকতে পারে, কিন্তু এটি একটি বিজনী পোর্টফোলিও নয়। তারা হারানোর জন্য খেলে। উদাহরণস্বরূপ, একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও খারাপ নয়, কিন্তু এটি আপনাকে বড় জিততে সহায়তা করবে না। এটি সফল বিনিয়োগকারীরা কিভাবে খেলে তা নয়। আপনাকে শুরুতে একটু ভারসাম্যহীন হতে হবে এবং কয়েকটি ঝুড়িতে আপনার ডিম রাখতে হবে এবং সেগুলিতে ফোকাস করতে হবে। সংশয় অতিক্রম করা। এটি আমাদের নিজস্ব আত্মসংশয় বা আমাদের জীবনের অন্যান্য মানুষের সন্দেহ হোক না কেন, আমরা প্রায়শই সেই সন্দেহকে আমাদের কাছ থেকে বিরত রাখি। আমরা এটি নিরাপদে খেলি এবং সুযোগগুলি আমাদের পাশ কাটিয়ে যায়। রবার্ট একজন বন্ধুর উদাহরণ দেন যিনি একটি বিনিয়োগ সম্পত্তি কেনার কথা ভাবছিলেন, কিন্তু শেষ মুহূর্তে একজন প্রতিবেশী যিনি বিনিয়োগকারী ছিলেন না, বলার কারণে পিছিয়ে গিয়েছিলেন যে এটি একটি খারাপ চুক্তি। যদি তিনি এতে থাকতেন, তবে তিনি তার বিনিয়োগ দ্বিগুণ করতে পারতেন এবং র্যাট রেস থেকে বেরিয়ে আসতেন। সংশয় এবং সংশয় বেশিরভাগ মানুষকে দরিদ্র রাখে। রিচ ড্যাড পছন্দ করতেন বলতে সংশয়ীরা সমালোচনা করে এবং বিজয়ীরা বিশ্লেষণ করে। বিজয়ীরা তাদের চোখ খোলা রাখে এবং সুযোগগুলি দেখে যা অন্যরা মিস করেছে। উদাহরণস্বরূপ, রিয়েল এস্টেট হল একটি শক্তিশালী বিনিয়োগের মাধ্যম যে কোনো আর্থিক স্বাধীনতা খোঁজার জন্য। যখনই রবার্ট রিয়েল এস্টেটকে একটি যানবাহন হিসেবে উল্লেখ করেন, তিনি প্রায়ই শোনেন, আমি টয়লেট ঠিক করতে চাই না বা আমি সমস্যাযুক্ত ভাড়াটেদের সাথে মোকাবিলা করতে চাই না। তারা টয়লেটের উপর ফোকাস করে এবং এটি তাদের দরিদ্র রাখে। অলসতা অতিক্রম করা। অলসতার প্রতিকার কি? সামান্য লোভ। এটি শোনা কঠিন হতে পারে কারণ আমরা অনেকেই লোভ বা ইচ্ছাকে খারাপ জিনিস হিসেবে দেখতে শিখেছি। বরং বলার চেয়ে আমি এটি সামর্থ্য করতে পারি না, আপনার মানসিকতা পরিবর্তন করুন, আমি এটি কিভাবে সামর্থ্য করতে পারি। এটি মস্তিষ্ককে খোলে এবং এটি সমাধানগুলি ভাবতে বাধ্য করে। আমি এটি সামর্থ্য করতে পারি না একটি মিথ্যা। মানব আত্মা জানে যে এটি যে কোনো কিছু করতে পারে। আপনি যখন বলেন আপনি কিছু করতে পারবেন না, আপনি আপনার আত্মা এবং আপনার অলস মনের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করছেন। আমি এটি কিভাবে সামর্থ্য করতে পারি একটি শক্তিশালী মন এবং একটি গতিশীল আত্মা তৈরি করে। সামান্য লোভ ছাড়া কিছু ভালো অর্জন করার ইচ্ছা সম্ভব হতো না। আমাদের পৃথিবী উন্নতি করে কারণ আমরা সবাই একটি ভালো জীবন চাই। নতুন আবিষ্কারগুলি তৈরি হয় কারণ আমরা কিছু ভালো চাই। আমরা স্কুলে যাই এবং কঠোর অধ্যয়ন করি কারণ আমরা কিছু ভালো চাই। অতিরিক্ত লোভ খারাপ, কিন্তু সামান্য লোভ আপনাকে অনুপ্রাণিত করতে পারে। আপনাকে অনুপ্রাণিত করে খারাপ অভ্যাসগুলি অতিক্রম করতে হলে, সফল হতে হলে আপনাকে সফল অভ্যাসগুলি বিকাশ করতে হবে। দরিদ্র বাবা সর্বদা প্রথমে অন্য সবাইকে টাকা দিতেন এবং শেষ পর্যন্ত নিজেকে দিতেন, কিন্তু তার খুব কমই বাকি। এটি তার অভ্যাস ছিল। অন্যদিকে রিচ ড্যাড সর্বদা প্রথমে নিজেকে টাকা দিতেন, এমনকি যদি তিনি টাকা কম থাকতেন। তিনি জানতেন যে লিন্দাতারা এবং সরকার অভিযোগ করবে যদি তিনি তাদের টাকা না দিতেন। এটি রিচ ড্যাডকে অন্য আয়ের উৎস খোঁজার জন্য অনুপ্রাণিত করেছিল তাদের টাকা দিতে। যদি তিনি নিজেকে সর্বশেষে টাকা দিতেন, তবে তিনি সেই ধরনের উৎপাদনশীল চাপ অনুভব করতেন না। লিন্ডা তাদের টাকা দেওয়ার জন্য অতিরিক্ত আয় কিভাবে আসবে তা নিয়ে চিন্তা করার জন্য নিজেকে বাধ্য করে তিনি শক্তিশালী হয়েছিলেন। এই ভিডিওর জন্য এটিই সব। দেখার জন্য ধন্যবাদ।